হ্যালো জুনিয়র্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নোভাট্রেন। তোমরা যারা এসএসসি 26-27 বা পরবর্তী ব্যাচে আছো, আজকের ভিডিওটা মূলত তোমাদের জন্য। আমি এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট, ঠিক তোমাদের মতো। তোমাদের প্রত্যেকের কাছে বাংলা সেকেন্ড পেপার বইয়ের পরিচ্ছেদ 7 খুব কঠিন মনে হয়, তাই না? আমার কাছে প্রথম ঠিক এরকমটাই মনে হতো। এজন্য আমি তোমাদের কাছে আজ আলোচনা করব যে বাংলা সেকেন্ড পেপারের পরিচ্ছেদ 7 আমি ঠিক কিভাবে পড়েছি। চলো তাহলে আমি এখন যাব সোজা সরাসরি পরিচ্ছেদ 7-এ। এই পরিচ্ছেদ 7 ব্যঞ্জন ধ্বনি। এখানে প্রথমেই আছে উচ্চারণের স্থান ও প্রকৃতি এবং ধ্বনির কম্পন ও বায়ু প্রবাহ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে অন্তত 4 ধরনের ভাগ করা যায়। 1. উচ্চারণের স্থান অনুযায়ী বিভাজন, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন, ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন, ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজন। আমি প্রথমেই এগুলো নিয়ে আলোচনা করব না, আমি এগুলো নিয়ে পরে আলোচনা করব। আমি সরাসরি চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। এই দেখো আমি ঠিক কোথায় চলে এসেছি। আমি পুরো পরিচ্ছেদটা যেভাবে পড়েছি দেখো, দেখতে পাচ্ছ? এই এখানে উপরে কি লেখা আছে দেখছো বড় করে? ম্যাজিক। আমরা আজ ম্যাজিকের মতো করেই চ্যাপ্টারটা পড়ব। ওকে, আমি যেভাবে পড়ছি ঠিক আমার এক্সপেরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি একটা বর্গ আঁকলাম। এটা যেহেতু বর্গের মতো ঠিক দেখা যাচ্ছে না, তারপরও ধরে নাও একটি বর্গ। এই এরপরে 1 2 3 4 5 6 7 এভাবে লাইন টানলাম। তুমি দেখে যাচ্ছ এদিকেও 1 2 3 4 5 6 7, এদিকে এক লাইন বেশি দেখলে। প্রথমেই উচ্চারণের স্থান, তারপরে বর্গের নাম, তারপর অল্প প্রাণ, মহাপ্রাণ, তারপরে আবার অল্প প্রাণ, মহাপ্রাণ, আবার অল্প প্রাণ। এই হলো পুরো বর্গ। আর এখানে আলাদা দুটো লাইন। এখানে 1 2 3 4 5 এভাবে উচ্চারণের স্থানের জায়গায় আমরা লিখব প্রথমে কণ্ঠ, তারপরে তালব্য, তারপরে মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, তারপরে কণ্ঠনালীয় ব্যঞ্জন। আমরা সবাই মূলত 5টা বর্গের নাম জানি, তাই না? 5টা বর্গ কি কি? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। ক বর্গে আছে কি? ক, খ, গ, ঘ, ও, এই 5টি বর্ণ। চ বর্গে আছে চ, ছ, জ, ঝ, ইয়। তারপরে ট বর্গে আছে ট, ঠ, ড, এই ঢ, মূর্ধন্য। ত বর্গে আছে ত, থ, দ, ধ, দন্তীয় ন। প বর্গে আছে প, ফ, ব, ভ, ম। এই 5টা বর্গের নাম লেখা শেষ। এরপরে আমরা যা করব, ড, এই ড এর জায়গায় আমরা ড এর লিখে দেব। ড মানে জায়গা না, পাশে, ঢর পাশে ঢ এর লিখে দেব। এরপরে
এই যে একটা নিচে একটা লাইন টানছিলাম, এই লাইনে এখানে কণ্ঠনালীয় ব্যঞ্জন, নিচে হ, এই পবর্গের নিচে হ, এখানে আছে 1 আর 2। 1 আর 2 হলো অল্প প্রাণ আর একটা মহাপ্রাণ। 1 আর 2 হবে অঘোষ, আর 3, 4, 5 এই তিনটি হবে ঘোষ। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখন এই যে 1 নং আর 2 নং আমরা জানলাম অঘোষ, 3 নং, 4 নং আর 5 নং জানলাম ঘোষ। কিন্তু এছাড়াও কিছু বর্ণ আছে যেগুলো ঘোষ আর অঘোষের ভিতরে পড়ে। আর অঘোষের ভিতরে এখানে আছে তালব্য স আর দন্তীয় স, আর ঘোষের ভিতরে এখানে আছে র, ল, হ, যেগুলো বর্গীয় বর্ণের ভিতরে নেই। এজন্য আমরা এখানে এগুলোকে আলাদাভাবে লিখে দিলাম। আর এখানে অঘোষের ভিতরে যে আলাদাভাবে লিখেছি তালব্য স আর দন্তীয় স, এই দুটি হলো অল্প প্রাণ। আর ঘোষের ভিতরে যে লিখেছি র, ল, হ, এই তিনটি হলো মহাপ্রাণ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখানে ক এর সামনে কণ্ঠ, চ এর সামনে তালব্য, ট এর সামনে মূর্ধন্য, এগুলো আমাদের কিভাবে মনে থাকবে? আসলে এগুলো আমাদের কিভাবে মনে থাকবে আমি তোমাদের এবার শিখিয়ে দেবো যে কোনটার সামনে কি লিখবা। এখানে আমরা একটা স্ক্রিপ্ট মনে রাখবো, কত, মদ, ওয়াও। তোমাদের নিশ্চয়ই হাসি পাবে। আসলে হাসি পাওয়ার কিছু নেই, আমরা এখানে এটাকে মনে পাওয়ার একটা ট্রিক হিসাবে ভাবছি। কত, মদ, ওয়াও। কতে কণ্ঠ, ততে তালব্য, মতে মূর্ধন্য, দতে দন্ত, আর ওয়াও এতে ওষ্ঠ। আর ওষ্ঠের নিচে কণ্ঠনালীয় ব্যঞ্জন, আর কণ্ঠনালীয় ব্যঞ্জন হলো হ। ওকে, এবার তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে যে এগুলো আমরা কিভাবে মনে রাখবো। সো আমরা এবার চলে যাচ্ছি ব্যাখ্যায়। দেখো ব্যাখ্যা, বিজোড় সংখ্যা যেগুলো, যেমন 1, 3, 1 নং, 3 নং এন্ড 5 নং, 1, 3, 5 যেগুলো বিজোড়, এগুলো হলো অল্প প্রাণ। দেখো 1, 3, 1, 3 আর 5 এগুলো হলো অল্প প্রাণ। আবার যে জোড় 2 আর 4, 2 নং আর 4 নং এর ভিতরে যে বর্ণগুলো পড়েছে ওগুলো হলো মহাপ্রাণ। এবার আমরা এদিকে দেখি 2 নং, এই যে দেখছো 2 নং এর ভিতরে যে বর্ণগুলো পড়েছে এগুলো হলো মহাপ্রাণ। আর 4 নং এর ভিতরে যেগুলো পড়েছে এগুলো মহাপ্রাণ। এছাড়া 1, 3, 5 যেগুলো বিজোড় এগুলো হলো অল্প প্রাণ। এবার তোমরা অল্প প্রাণ চিনলে, মহাপ্রাণও চিনলে। এবার আসি আমরা ঘোষ আর অঘোষ এগুলো কিভাবে চিনব। সো চলো দেখাই। দেখো এখানেও মনে রাখার ঠিক আছে, 1 আর 2, 1 প্লাস 2 এগুলো হলো অঘোষ। এই দেখো এই 1 নং আর 2 নং হলো অঘোষ, এই যে নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ। আর 3, 4 প্লাস 5, 3, 4, 5 এগুলো হলো ঘোষ। এরপর তোমরা অল্প প্রাণ চিনলে, মহাপ্রাণ চিনলে, অঘোষ চিনলে, ঘোষ চিনলে। এবার আসি নাসিক্য। নাসিক্য কোনগুলো? এই যে 5 নং এ আমরা যেগুলো এই যে 5 নং লাইনে আমরা যেগুলো লিখলাম, এই যে প্রত্যেক বর্গের শেষ যে বর্ণটি ওটাই হলো নাসিক্য। যেমন এই 5 নং এ তোমরা নাসিক্যটা মনে রাখবে 5 নং এ, যেমন অল্প প্রাণের নিচে এই যে ও, ইও, মূর্ধন্য, ন, ম।
এরপরে দেখো, আমরা যদি এই চারটা, শুধু এই চারটা মনে রাখতে পারি, তাহলে আমাদের পরিস্থিতি 7-এ, আমি তোমাদেরকে সিওরিটি দিতে পারি, পরিস্থিতি 7-এ তোমাদের কোনো প্রবলেম হবে না, আর আমারও হয়নি। সো আমাদের রেজাল্ট এখন পর্যন্ত পাবলিশ হয়নি, কিন্তু আমাদের পরীক্ষা, আমার বাংলা দ্বিতীয় পরীক্ষার এমসিকিউটা আসলে অনেক ভালোই হয়েছে। এজন্য আমি বলতে পারি আমার বোধহয় একটা এমসিকিউ ভুল গেছে। তোমরা যদি এই চারটা মনে রাখতে পারো, তাহলে তোমাদের আর পরিস্থিতি 7-এ কোনো প্রবলেম হবে না। সো এই চারটার দিকে ফোকাস করো। আমি তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এবার, যে শীষ ধ্বনি। শীষ ধ্বনি কিভাবে মনে রাখবো? দন্তীয় স আর তালব্য স। ঊষ্মধ্বনি, তালব্য স, দন্তীয় স, হ। পার্শ্বিক ব্যঞ্জন হলো ল। পার্শ্বিক ব্যঞ্জন মনে রাখো, পার্শ্বিক ব্যঞ্জন হলো ল, কম্পিত ব্যঞ্জন হলো র, আর তাড়িত ব্যঞ্জন ডয় র, ঢয় র। আমরা কিন্তু অলরেডি পরিচ্ছেদ 7-এ যা কিছু আছে করে ফেলেছি। এবার চলো প্রথম দিকে যাই। এই প্রথমে আছে আরেকটি চার্ট। আমরা কোনটাকে কোন বর্গ বলবো তাও শিখে ফেলেছি। এবার দেখো ওষ্ঠ ব্যঞ্জন, এখানে একটু মুখস্থ করতে হবে তোমাদের। নিচের ঠোঁট, উপরের ঠোঁট। দন্ত ব্যঞ্জন, জিভের ডগা, উপরের পাটির দাঁত। একটা হলো মুখ্য বাক প্রত্যঙ্গ, একটা হলো গৌণ বাক প্রত্যঙ্গ। তারপর দন্তমূলীয় ব্যঞ্জন, জিভের ডগা, দন্তমূল। তারপরে মূর্ধন্য ব্যঞ্জন, জিভের ডগা, দন্তমূলের পিছনের উঁচু অংশ অর্থাৎ মূর্ধা। তালব্য ব্যঞ্জন, জিভের সামনের অংশ শক্ত তালু। কণ্ঠ ব্যঞ্জন, জিভের পেছনের অংশ নরম তালু। কণ্ঠনালীয় ব্যঞ্জন, এটাও আমাদের পড়া হয়ে গেছে, হ অর্থাৎ ধ্বনিদ্বারের দুটি পাল্লা আর ধ্বনিদ্বার। এগুলো একেবারে পুরোপুরি মুখস্থ করতে হবে না, কারণ এগুলো থেকে খুব একটা প্রশ্ন হয় না বললেই চলে। তো প্রশ্ন হয় যেগুলো থেকে, সেগুলো আমাদের অলরেডি পড়া শেষ। অলরেডি তোমাদেরকে আমি ট্রিকটা শিখিয়ে দিয়েছি যে ঠিক কিভাবে পড়বে। আমি ওইভাবে পড়েছি। আমি শুধু এই চারটা মনে রেখেই পরিস্থিতি 7 কমপ্লিট করেছি। তোমরাও চেষ্টা করবে চারটা মনে রাখতে। খুব একটা কঠিন না, তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। আমি তোমাদেরকে চারটা দেখাচ্ছি। এই দেখো চার্ট, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা আসলে ম্যাজিকের মতো, এজন্য আমি উপরে লিখে রেখেছি ম্যাজিক। আমি তোমাদের এভাবে দেখাই, আমার কথা বিশ্বাস না হলে এই দেখো ওষ্ঠ ব্যঞ্জন, এই দন্ত, দন্তমূলীয়, মূর্ধন্য, তালব্য, এগুলো আমাদের পড়া শেষ। কণ্ঠ সবই চার্টের মাধ্যমে। এরপরে কণ্ঠনালীয়, দরজাই স্পৃষ্ট। স্পৃষ্ট ব্যঞ্জনের ক্ষেত্রে এখানে একটু ফোকাস করবে। এই 5 ভাগে ভাগ করা যায়। ওষ্ঠ স্পৃষ্ট, দন্ত স্পৃষ্ট, মূর্ধা স্পৃষ্ট, তালু স্পৃষ্ট, কণ্ঠ স্পৃষ্ট। ওখানে যে ছিল 5টি বর্ণ, ওখানে যে 5টি বর্ণ ছিল তার থেকে লাস্টের বর্ণগুলো তোমরা বাদ দিয়ে দেবে, তাহলেই স্পৃষ্ট ব্যঞ্জন হয়ে যাবে। আর সবকিছু আগের মতোই। এবারে নাসিক্য ব্যঞ্জন। নাসিক্য ব্যঞ্জন আমরা 4টি পড়েছি। এরপরে ঊষ্ম ব্যঞ্জনও পড়েছি, পার্শ্বিক ব্যঞ্জন পড়েছি ল, কম্পিত র। এরপরে তাড়িত ব্যঞ্জন, এগুলো আমরা পড়েছি। এরপরে আসো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরের ধ্বনিধারের বায়ুকম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে 2 ভাগে ভাগ করা যায়, ঘোষ আর অঘোষ। আমরা অলরেডি ঘোষ আর অঘোষ জেনে ফেলেছি।
এখানে দেখো, তোমরা যদি এই বইয়ের দিকে তাকাও, এখানে যা দেওয়া আছে এভাবে আমার মনে হয় না তোমরা খুব একটা মনে রাখতে পারবে। আমিও পারিনি, আমিও প্রথমে এটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম। আমি বুঝতে পারিনি যে আমি কিভাবে পড়ব। এরপরে আমি অনেক সোর্স থেকে বিভিন্ন ইনফরমেশন এনে এরপরে আমি এই চার্টটা সাজিয়েছি। এই চার্টের মাধ্যমে আমি মনে রেখেছি, তোমরাও মনে রাখতে পারবো। এটা না, আমার মনে হয় তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এই দেখো ঘোষ ব্যঞ্জন ও ঘোষ ব্যঞ্জন কিভাবে ক্রিটিক্যাল ভাবে দেওয়া আছে এখানে, তাই না? আমার পক্ষে আসলে এগুলো এভাবে মনে রাখা সম্ভব হতো না, কিভাবে অগোছালো ভাবে দেওয়া আছে। এই যে অল্প প্রাণ, মহাপ্রাণ। পরে চলো পরবর্তী পৃষ্ঠে। আরেকটি কথা হলো অনুশীলনী। তোমরা সব সময় অনুশীলনীর প্রশ্নগুলো খুবই ভালো করে পড়বে, কারণ অনুশীলনী থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন আসে, আর আসার সম্ভাবনাও বেশি। আর বইটাকে মেন ফোকাসে রাখবে। এসএসসির জন্য বলছি, কোনো সহায়ক বই তোমাদের দরকার নেই এই সময়, শুধু এসএসসির জন্য। এসএসসিতে খুবই ভালো একটা রেজাল্ট আনতে চাইলে তোমরা শুধু বাংলা ব্যাকরণে মেন বইটাকেই মেন ফোকাসে রাখবে, অন্য কোনো বইয়ের দরকার নেই। আমি ওভাবে করেছি, এজন্য আমার কাজ, আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি, রেজাল্টটা তোমাদের কাছে জানিয়ে দেওয়া, যাতে তোমরা কিছু উপকার পাও। এই অনুশীলনী প্রশ্নগুলো পড়বে, মেন বইটাকে ভালোভাবে পড়বে। আমি তোমাদেরকে সিউরিটি দিতে পারি, মেন বইয়ের বাইরে থেকে এসএসসি পরীক্ষায় একটা প্রশ্ন আসবে না, আর আসার সম্ভাবনাও নেই। তোমরা যদি অ্যানালাইসিস করে দেখো যে 2023 সাল, 24 সাল আর 25 সালের প্রশ্ন, তোমরা দেখতে পারবে যে এসএসসি পরীক্ষায় মেন বইয়ের বাইরে থেকে বাংলা ব্যাকরণে কোনো প্রশ্ন আসেনি। এর আগের ব্যাচের প্রশ্নগুলো যদি তোমরা অ্যানালাইসিস করো, যেমন 21, 22, 19, 18, এগুলো থেকে তো আমাদের বইয়ের সাথে প্রশ্ন মিলবে না, কারণ এগুলো তখন অন্য বই ছিল। আর 2023 সালে বই, 22 সালে বই পরিবর্তন করা হয়েছে 21 সালে। এরপরে 2023 সালে যে বোর্ড পরীক্ষাটা হয়েছে, ওখানে এই বই থেকে হয়েছে। এর আগে যত বোর্ড পরীক্ষা হয়েছে আগের বই থেকে হয়েছে। সো ওই বই থেকে তো অর্থাৎ আমাদের প্রশ্ন আসেনি, তোমাদের প্রশ্ন আসবে না। এজন্য ওই আগের প্রশ্নগুলো তোমাদের পড়ার দরকার নেই। তোমরা 2023 সাল, 24 সাল আর 25 সালের বোর্ড প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো তাহলেই হয়ে যাবে। সো মেন বইটাকে মেন ফোকাসে রাখবে, আর 23, 24 আর 25 সালের প্রশ্নগুলো ভালোভাবে পড়বে, তাহলেই হয়ে যাবে। আর আমি চেষ্টা করব অন্যান্য পরিস্থিতি থেকেও তোমাদের জন্য কিছু এই রিলেটেড ভিডিও দেওয়ার। সো আমার জন্য দোয়া করবে, কারণ আমাদের রেজাল্ট এখনো পাবলিশ হয়নি। প্লিজ আমার জন্য একটু বেশি দোয়া করবে। আল্লাহ হাফেজ।